মানুষ সৃষ্টি বলতে গিয়ে বলা হয় প্রায় 10 লক্ষ বছর আগে মানুষ এই পৃথিবীতে এসেছে। এই নানান রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা সব রয়েছে। মানুষের সভ্যতার ইতিহাস 10,000 বছরের হবে। তো এই 10,000 বছরের যে সভ্যতার ইতিহাসে তো ধীরে ধীরে দেখা যায় 4টে বড় সভ্যতা গড়ে উঠেছিল, খুবই প্রাচীন সভ্যতা, এবং প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠেছিল ওই নদীর ধারে ধারে। নদীটা খুবই গুরুত্বপূর্ণ। তা একটা হচ্ছে চৈনিক সভ্যতা বা চীনের সভ্যতা, সেটা চ্যানজিয়াং ও হুয়াংহো এই দুটো নদীর তীরেতে, মেনলি আরও অনেক নদী, তো এই দুটো নদীর তীরেতে এই সভ্যতা গড়ে ওঠে। তারপর হচ্ছে ভারতীয় সভ্যতা। এটা যে টাইমে ওরা আগে আমরা পরে এরকম না, মানে একটা দেশ থেকে যদি আমরা দেখতে দেখতে যাই তাহলে প্রথমে পূর্ব দিকে সেই চীনটা আসছে, তারপরে ভারত। ভারতের সভ্যতা সিন্ধু নদ আর সরস্বতী নদী এর তীরেতে গড়ে উঠেছিল। ব্যাবিলনীয় সভ্যতা, সেটা টাইগ্রিস ইউফ্রেটিসের তীরে গড়ে উঠেছিল। আর মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। তো এই যে 4টে সভ্যতা, এর ডিফারেন্সটা আমরা দেখার চেষ্টা করব। আর এরই কাছাকাছি ভূমধ্য সাগরীয় অঞ্চলে সেখানে ওই ক্রিট দ্বীপ, সেটাও খুব বিখ্যাত। স্বামীজিও দেখেছিলেন সেই ক্রিট দ্বীপে সেই সভ্যতা কেমনভাবে সৃষ্টি হচ্ছে, সেই সভ্যতা। এখন সভ্যতা শব্দটা যেই আমরা বলি, সঙ্গে সঙ্গে আমাদের মনে হয় একটা ইয়ার্ডস্টিক, একটা মাপকাঠিটা, সে কী মাপকাঠি না, মানুষ কেমন করে বেঁচে আছে, তাদের খাদ্য কীরকম, স্বাস্থ্য কীরকম, থাকার জায়গা কীরকম, অর্থনীতি কীরকম, এই সমস্তগুলো দিয়ে, পোশাক আশাক, নিরাপত্তা, এইসব দিয়ে সভ্যতার মাপকাঠি। কিন্তু আমরা যাকে সভ্যতা বলি, যেটা স্বামীজিও বলেছেন, স্বামী বিবেকানন্দ, সেই সভ্যতাটা হচ্ছে মানুষের অন্তরের যে ভাবটা, সেইটা কার কত বেশি প্রকাশিত হয়েছে। অন্তরের ভাব বলতে আমরা বলি আধ্যাত্মিক ভাব। আধ্যাত্মিক ভাবের যে স্পিরিচুয়ালিটি, যে আধ্যাত্মিকতার প্রকাশ কার কতটা হয়েছে, আমি বিবেকানন্দের দৃষ্টিতে ওইটাই ঠিক ঠিক সভ্যতা। তো আমাদের এই যে ক্রিট দ্বীপ বা মিশর ব্যাবিলনীয় সভ্যতা, সেখানে জাগতিক উন্নতি প্রচণ্ড হয়েছিল। তার পরিচয় দেখতে পাওয়া যায় বিরাট অপূর্ব অপূর্ব রাজপ্রাসাদ, পিরামিড, রাজাদের অসাধারণ সমস্ত পোশাক আশাক, এই সব থেকে বুঝতে পারা যায় যে জাগতিক দিকে ওদের মনটা ছিল, জাগতিক ভাবটাই ওরা ডেভেলপ করেছিল। আর তার বাইরে তারপরে যে আরও কিছু আছে, এটা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। এখন দার্শনিকদেরও খবর পাওয়া যায়, যেমন চীন দেশের যিনি দার্শনিক, যিনি কনফুসিয়াস। তো কনফুসিয়াস আর ভূমধ্যসাগরীয় অঞ্চলে হচ্ছে পিথাগোরাস, ইরানের জরাথুস্ট্র, এরা ভারতের জৈন, যা মহাবীর জৈন বা বুদ্ধদেব, এদের সমসাময়িক। এই যে যাদের নাম বলা হলো, এই কনফুসিয়াস বা পিথাগোরাস ইত্যাদি ইত্যাদি। না, এবার চীনের যিনি কনফুসিয়াস, তিনি কোনো ধর্মমত ঠিক সেইভাবে প্রচার করেননি। মানুষকে একটা নৈতিক নিয়ম মেনে চলতে বলেছেন। সেটা আমরা দেখি বেশিরভাগ যে ধর্ম, তারা শুধু একটু ওই নৈতিক নিয়মটা মানতে বলে। যেমন 10 কমান্ডমেন্টস, বিখ্যাত যে 10 কমান্ডমেন্টস, সেটাও কিন্তু ওই নৈতিক নিয়ম মেনেই চলা। তো চীনেরও ওইটাই। তো আমরা দেখছি যে ইরানের যিনি জরাথুস্ট্র, তিনিও কিন্তু জগৎকে সত্য বলে মনে করতেন, এবং তিনি বিশ্বাস করতেন জগতে দুটো শক্তির যুদ্ধ বরাবর হয়ে চলেছে। একটা হচ্ছে খারাপ শক্তি, আর একটা খুব ভালো শক্তি। এই যে খারাপ শক্তি যেটা, তার নাম হচ্ছে অরহিমন, আর ভালো শক্তিটা হচ্ছে আহুর মাজদা। আপনারা অনেকে এর শুনেছেন। তো ওনার কথা হলো, জরাথুস্ট্র বলছেন এই অন্ধকার আর আলো, ভালো আর খারাপের এই দ্বন্দ্ব সবসময় চলছে। তো মানুষের উচিত আহুর মাজদা, যিনি দেবতা, যিনি সত্যপথে নিয়ে চলেছেন, তার সঙ্গে থাকা। এটা হচ্ছে ওদের। এবারে পিথাগোরাসে তিনি অবশ্য
জন্মান্তরবাদে বিশ্বাসী ছিলেন। মানুষের দিব্য জীবন সম্পর্কে তাঁর ধারণা ছিল। ভারতীয় যোগীদের মতো নানান ক্রিয়াকলাপ তিনি করতেন। নিরামিষ আহার করতেন, সংগঠন তৈরি করেছিলেন যেখানে বুদ্ধিস্টদের মতো এরকম সবাই থাকতো খালি পায়ে এবং খুব সাধারণ পোশাক পরে। এবং তারা অনেকে মনে করেন এই প্রভাবটা পেয়েছেন ভারত থেকে, কেননা তখন তো গ্রিস ইত্যাদির সঙ্গে ভারতের খুব সুন্দর সম্পর্ক, ওরা আসা যাওয়া করত। তো হয়তো পিথাগোরাস ভারতে এসছেন এবং একজন দুজন সে ব্যাপারে খুবই সুচিন্তিত মতামত দিয়েছেন। এই ভারতের থেকেই উনি এই প্রভাবটা নিয়ে গেছেন, ভারতের বেদের প্রভাব, জ্ঞানের প্রভাবে তিনি